আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিশ্চয়ই ভালো এবং সুস্থ আছেন। আমি দীর্ঘদিন পরে আপনাদের সামনে এসে একটু সামনে আসলাম একটু কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আপনারা দীর্ঘদিন ধরেই হয়তো আমাকে ফেসবুকে সেভাবে অ্যাক্টিভলি পাচ্ছেন না। এর মূল কারণ হচ্ছে যে আমার যতগুলো পেজ এবং ফেসবুক আইডি ছিল তারা প্রত্যেকটা আইডি এবং ফেসবুকের পেজ ডিসেবলড হয়ে গেছে। এটা ফেসবুক থেকে ডিসেবল। এখানে আমার আর ব্যাক আসার কোনো সম্ভাবনা ছিল না। তো এরপরেও আমি একটা ভিন্ন নামে আইডি চালিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আমার কাছে মনোভূত না হয়। আমি এখন এই আইডিতে এসেছি, কিন্তু এখানে আমার লাইভ করার মতো সক্ষমতা নাই। কারণ একটি নতুন ফেসবুক খুললে সেখানে লাইভ করার জন্য আপনার 100 জন ফলোয়ার লাগে এবং 2 মাস সময় লাগে। তো আমার 100 জন ফলোয়ার হয়েছেন ঠিকই, কিন্তু আমি সময়ের কারণে আমি এখানে লাইভে আসতে পারি না। মাঝে মাঝে রিল দিয়ে আমি জানান দিই যে আমি আসি। আমি আমাদের যে মেহেরপুর জেলা, সেই জেলার বিষয়ে দীর্ঘদিন ধরে বলে আসছি। মেহেরপুর জেলাতে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন এর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছি দীর্ঘদিন ধরে। কিন্তু 5ই আগস্টের পর থেকে আমি বেশ ভালোভাবে অ্যাক্টিভলি সোচ্চার ছিলাম। দিনে বেশ কয়েকবার আমি লাইভে এসে আপনাদের সামনে হাজির হতাম। এখন আমি লাইভ করতে পারি না, বিধায় আপনাদের সামনে হাজির হই না। এবং আমি আমার বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যাচার করে একটি সংবাদ প্রচার করে। সেই সংবাদের ব্যাপারে আমি পরে আসছি। এখন আমি আসল একটি ঘটনা বলি। কেন আমি আপনাদের সামনে আজকে কোন কারণে এসে হাজির হলাম। আজকের কারণটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আমিও দেখেছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে একজন সাংবাদিক তিনি একজন ব্যক্তির কাছে 20,000 টাকা প্রথমে চাঁদা নিয়েছিলেন এবং দ্বিতীয়বার পালাক্রমে আরেকবার চাঁদা নিতে গেলে ওইসব ব্যক্তিরা তাকে বেঁধে রাখে বা ধরে রাখে। এরপরে তারা আর্মির হাতে সেই সাংবাদিককে তুলে দেন। এটা মেহেরপুর জেলার ঘটনা। এখন মেহেরপুর জেলার কোন জায়গাতে ঘটনাটি আমার স্পষ্ট না, সম্ভবত গাংনী কোথাও হবে। যাই হোক, এই ঘটনার পরে বেশ মোটামুটি সাংবাদিকদের ভিতরে এক ধরনের আলোচনা সমালোচনা আমি দেখতে পাচ্ছি, যারা আর কি ফেসবুকে যেসব সাংবাদিকের সাথে আমার ঘনিষ্ঠতা আছে এবং আমার বন্ধু তালিকায় আছেন এবং আমি যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, তারা বিভিন্নভাবেই লেখালেখি করছেন যে সাংবাদিকের চাঁদাবাজি। আমি এবার আসি মূল কথাতে। আপনারা আমার আগে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা জানেন এবং তারা অবশ্যই এটা বুঝবেন যে আমি কেন এইগুলা আপনাদের সামনে এসে হাজির করতাম। মেহেরপুর কতিপয় সাংবাদিক বা সাংবাদিক নামধারী বা আপনার ওই যে সুশীল ব্যক্তি বলে যেসব ব্যক্তিদেরকে আপনারা জানতেন, সেসব সুশীল ব্যক্তিদের মুখোশ আসলে আমি খুলে দিয়েছি। এটা তাদের সহ্য হয়নি। মেহেরপুর সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে মেহেরপুর হোটেল আটলান্টিকার ঘটনা। এবং আটলান্টিকা ঘটনার সাথে জড়িত প্রত্যেকেই ছিলেন সাংবাদিক নামধারী। কোন অর্থে? সেটা হচ্ছে যে প্রত্যেকেরই সাংবাদিকতার কার্ড ছিল, অখ্যাত কোনো পত্রিকার কার্ড এরকম। এবং তারা সাংবাদিক, উকিল সহ বিভিন্ন জনা এই হোটেল আটলান্টিকা কেলেঙ্কারির সাথে জড়িয়ে যান এবং এইটা এক ধরনের ব্ল্যাকমেইলিং একটা পরিস্থিতি তৈরি করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। এই ঘটনার যাকে মূল হোতা বলা হয়, তিনি সহ যতগুলো ব্যক্তি আপনার মামলার সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকেই সাংবাদিক এবং তারা এখনও কোর্টে হাজিরা দিচ্ছেন প্রতিনিয়ত। তাদের মামলা চলমান। ঘটনাটি কী ছিল আমি আবার রিপিট করছি, যারা জানেন তারা তো জানেনই। ঘটনাটি ছিল এরকম: মেহেরপুরে একটি হোটেল আছে যার নাম ছিল আটলান্টিকা। এই আটলান্টিকা হোটেলের ভিতরে আটলান্টিকা হোটেলের মালিক এবং তার ছেলে মিলে এবং এসব কতিপয় সাংবাদিকরা মিলে একটা চক্র তৈরি করেছিল। সেই চক্রটা কি? মেহেরপুরের সাংবাদিকরা বিভিন্ন ব্যক্তিকে ফাঁসায়, তাদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে তাদেরকে আপনার হোটেলে এনে তাদের সাথে অনৈতিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া বা প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে লক্ষ লক্ষ টাকা তারা ব্ল্যাকমেলিং করে নিতেন। এই চক্রটি গত বছর দুয়েক আগে, সম্ভবত বছর দুয়েকই হয়ে গেছে, দুয়েক আগে এই ঘটনাটি প্রকাশ হয়ে যায় এবং পুলিশ এদেরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে এদের ভিতর থেকে একজন জবানবন্দি দেন, তার নাম হচ্ছে ছন্দা। তার জবানবন্দিতে কোন কোন ব্যক্তি এসব ঘটনার সাথে জড়িত, এই চক্রের সাথে জড়িত, তাদের প্রত্যেকের নাম
প্রকাশ করে দেন এবং সেই পুলিশের কাছে দেওয়া জবানবন্দির যে ভিডিও সেটা আমি অনলাইনে আমার বিশেষ করে আমার ফেসবুক যে পেজ এবং আমার যে ফেসবুকের অ্যাকাউন্ট ছিল সেখান থেকে আমি প্রচার করি এবং নিয়মিত এটার বিরুদ্ধে আমি কথা বলতে থাকি যে এই ধরনের ঘটনা একটি জেলার জন্য একটা জেলার মানুষের জন্য লজ্জাকর এবং এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির জন্য দাবি তুলতে থাকি। 5ই আগস্টের পরে থেকে এই দাবিটা আমরা অনলাইন প্ল্যাটফর্মে করতে থাকি এবং জনসমর্থন পেতে থাকি। এর মধ্যেই বাকি ঘটনাটা ঘটে। এখন মেহেরপুরের সাংবাদিকরা আপনার অনলাইন ক্যাসিনো ব্যবসায়ীদের সংবাদ প্রচার না করার শর্তে তাদের কাছ থেকে মাসোয়ারা নেন এবং মাসোয়ারা কে বা কারা নেন সেটাও মোটামুটি আমি বলার চেষ্টা করছি। আরও বেশ কয়েকজন সাংবাদিকের নাম আমি উচ্চারণ করছি। জানার পরেও আমাকে অনেক ধরনের ফুসলায় নাম আমার মুখ দিয়ে আনানোর চেষ্টা করছে, কিন্তু আমি অনেকের নাম এখনও নিইনি। কারণ হচ্ছে যে আমার কাছে সেই ধরনের প্রমাণ নাই। সেই ধরনের প্রমাণ থাকলে আমি অবশ্য সেসব নামগুলো আপনাদের সামনে নিয়ে আসতাম। তবে যাদের ব্যাপারে আমি জানি তাদের ব্যাপারে আমি বলেছি। এর ভিতরে সাংবাদিক পড়ে গেছে, আমি কী করার কথা? এখানে তো আপনার কোর্টের উকিলও ওই আটলান্টিকা ঘটনার সাথে জড়িত। তো উকিল আপনার তারপরে হচ্ছে আপনার সাংবাদিক, এরা মেহেরপুরে কি জঘন্য কাজ করতে পারে তার একটা নমুনা হচ্ছে হোটেল আটলান্টিকা কেলেঙ্কারি। এইটা ছিল আসলে মূল ব্যাপার। এরপরে প্রতিনিয়ত সাংবাদিকদের যে চাঁদাবাজি এইটা ওইটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলছি এবং আমি দেখছি বিগত সরকার আমলে বেশ কয়েকজন সাংবাদিক তারা ফরহাদ হোসেন দোদুল এমপির পা চেটে বেশ মেহেরপুরে একটা প্রভাব বিস্তার করেন এবং সেসব সাংবাদিকরা বিপুল অর্থবিত্তের মালিক হন। একজন সাংবাদিক 8 থেকে 10,000 টাকা বেতন পান, কিন্তু তিনি গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছেন। এটা সব জায়গাতেই বাংলাদেশের, এটা মেহেরপুরের জন্য নতুন কোনো কিছু নয়। তো এরপরে কি হলো? এরপরে আমি বলতে প্রায় 11 মাস কাটিয়ে দিয়েছি। হঠাৎ একদিন দেখি কি আমার নামেই তারা একটা নিউজ করছে যে আমি লন্ডন থেকে এই অনলাইন ক্যাসিনো ব্যবসায়ীদের কাছ থেকে বা অনলাইন ক্যাসিনো ব্যবসায়ীদের নাম প্রকাশ করে দেবো বা এটা ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা নিয়েছি এবং সেই চাঁদাটা হচ্ছে আমি ডলারে নিয়েছি। ডলারের পরিমাণ কত? 3,000 5,000। আচ্ছা, এইটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে যে একজন অভিযোগ করছে, বলা হচ্ছে অভিযোগকারীর নাম নেই, যেহেতু এটা অভিযোগকারীর নাম পুলিশও এটা ডিসক্লোজ করবেন না, এটাই নিয়ম। তো বেশ ভালো কথা। তো আমি এই ব্যাপারে খোঁজ নিলাম, কিন্তু আমার যে জবানবন্দিটা দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটভাবে। আমার যে সাংবাদিক স্নেহের রাফি এই সংবাদটা প্রকাশ করে এবং শুধু প্রকাশই করে না, সংবাদটা সে আরেক জায়গাতে শেয়ার করে এবং যেখানে শেয়ার করে সেখানে দেখলাম যে সেটা আমাদের লোকাল একমাত্র পত্রিকা, যার উপরে বিশ্বাস আস্থা আমাদের রাখতেই হয়, কারণ পত্রিকা একটাই আছে এবং রেজিস্টার্ড পত্রিকা এবং তারা দৈনিক, এবং এই দৈনিক পত্রিকায় তাদের প্রতিদিন খবর প্রকাশ করা হয়। সেখানে সংবাদের যে হেডলাইন, সেই হেডলাইনটা সম্পাদক নিজেই চেঞ্জ করেছেন, পরিবর্তন করেছেন। সম্পাদকও আমার পরিচিত মানে কি, আমরা তো ছোটো এলাকার মানুষ, একজন সবাইকে চিনি। ইয়াদুল মোমিন, তার সাথে আমার কথা হয়েছে এবং আমি সূত্রটা জানতে পারছি যে সংবাদটা সে রাফির কাছ থেকে কালেক্ট করছে। সংবাদের নিচে লেখা ছিল ওই একই কথা, যে আমার সাথে ফোনে কথা হয় এবং ফোনে আমি এই কথা বলি, কিন্তু আমি মেহেরপুর প্রতিদিনের কোনো সাংবাদিকের সাথে কোনো ধরনের কোনো কথা বলিনি এবং তাদের কাছে সেটা প্রমাণ নেই। তখন আমি তাদের কাছে জানতে চাই যে আমার স্টেটমেন্ট না নিয়ে তোমরা তোমাদের গণমাধ্যমে কেন আমার নাম ব্যবহার করে স্টেটমেন্টটা ব্যবহার করছো? তো তখন ইয়াদুল মোমিন আমাকে জানায় যে এটা রাফি তাকে সাপ্লাই করছে এবং আমি তাকে বলছি যদি রাফি তোমাকে দিয়েই থাকে তাহলে তার কাছে অডিও ক্লিপ আছে, তার সাথে আমি কথা বলছি, তো সেই অডিও ক্লিপটা তুমি নাও। তো এর ভিতরে রাফির একটা দুর্ঘটনা ঘটে। আমার এই সংবাদ প্রচারের ঠিক একদিন পরেই তার বাড়ি থেকে 3টা ছাগল চুরি হয়ে যায় এবং তার বাড়ির যে ইন্টারনেট কানেকশন এগুলা আপনার কেটে দেওয়া হয়। কেটে দিয়ে মানে কে বা কারা করছে সে ব্যাপারে রাফি একটা মামলা বা অভিযোগ দিয়েছে থানাতে। সে ব্যাপারে আমি আজ পর্যন্ত জানার চেষ্টাও করিনি, জানার ইচ্ছাও নেই। তো এই হচ্ছে মেহেরপুরের সাংবাদিক। তো সাংবাদিক রাফিকে নিয়ে আমি অনেক গর্ব করেই বলতাম যে মেহেরপুরে একজন সাংবাদিক ছিল যিনি আসলে অনেকগুলো সংবাদ প্রকাশ করছেন। হ্যাঁ, এটা সত্য, এটা কিন্তু আবার মিথ্যা না, এটা আমি নিজেও দেখছি।
তো কোন বনের করুরপতি এরকম আর কি অবস্থা। মেহেরপুরের সাংবাদিক আরেক সাংবাদিককে যখন আমি কথা বলছি তিনি বলছেন, না এর আগেও আমরা এইসব সংবাদ প্রচার করছি। হ্যাঁ, তারা প্রচার করছে, কিন্তু তারা ধারাবাহিকতা রাখেনি। যেমন আমাকে যে চাঁদাবাজ বলে আমাকে, মানে সেই সংবাদটা যদি আপনারা কেউ পড়েন, এখনও অনলাইনে আসছে, পাবেন আপনারা। সেটা হচ্ছে যে আমি দেশে নেই, দেশে থাকলে ওদের যে সাংবাদিক যে আপনার প্রেস কাউন্সিল আছে সেখানে তাদেরকে তলব করাতাম এবং আমি প্রমাণাদি চাইতাম এবং আমার মানহানির মামলাও আমি করতাম। কারণ হচ্ছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। প্রথমত আমি আমার সাফাই গাচ্ছি না, আমি যেহেতু এটার ভিকটিম সেই কারণে আমি কিন্তু এটার খোঁজ খবর রাখার চেষ্টা করছি এবং আমি চেষ্টা করছি যে এইটা কিভাবে হলো সেটা জানার। আমি পেশায় সাংবাদিক না, কিন্তু আমি সংবাদ পড়তে পড়তে এবং সংবাদের যে বিভিন্ন বিষয় জানতে জানতে আমারও কিছুটা ধারণা আছে সাংবাদিকতা কীভাবে করতে হয়। তো সেখান থেকে আমি বিভিন্ন জায়গাতে ফোন করছি, মেসেজ করছি, ইমেল করছি, করার পরে জানার চেষ্টা করছি, কেউ আমার এই জবাব দেননি। প্রথমত যে গোপাল কর্মকারের নামটি ব্যবহার করা হয়েছে, যে তিনি গণমাধ্যমকে জানাইছেন, কি জানাইছেন যে আমার নামে অনেক অভিযোগ আছে এটা, এবং প্রাথমিক সত্যতা তিনি পেয়েছেন আপনার একটা কি স্ক্রিনশটটা কি, আমার নামে একটা ভুয়া আইডি খুলে তারা একটা স্ক্রিনশট দিয়ে তারা আমাকে চাঁদাবাজ বানাচ্ছে। যেহেতু আমি দেশে থাকি না, আমি হাতে হাতে কোনো চাঁদা নিইনি, কেউ আমার ভিডিও দেখাতে পারবেন না যে ওখানে গিয়ে চাঁদা নিচ্ছি। তাহলে কীভাবে চাঁদা নিচ্ছি? এইভাবে। তারপর অনেকগুলো বলছে অসংখ্য ভয়েস রেকর্ড, অসংখ্য স্ক্রিনশট। মানে তাদের বর্ণনা দেখে আপনি অবাক হয়ে যাবেন যে অসংখ্য স্ক্রিনশট, অসংখ্য আপনারই, এর একটাও আজ পর্যন্ত তারা দেখাইতে পারেনি পাবলিককে। ওই সংবাদ কিন্তু ওখানেই শেষ, ওখানেই ডেড। পুলিশের উপরে আমি প্রেশার ক্রিয়েট করি, কারণ আমার কাছে মনে হয়েছিল এর সাথে জড়িত মেহেরপুরের যে এসপি মাকসুদা খানম, যার একটা সংবাদ আমি এর আগেও প্রচার করছিলাম এবং সেই সংবাদটা আমি বিভিন্ন কপি বিভিন্ন জায়গাতে দেওয়ার চেষ্টা করছি। তো তিনি সংক্ষুব্ধ হয়ে আমার উপরে এই ধরনের কাজ করতে পারেন বলে আমার কাছে মনে হয়েছিল। তো যাই হোক, আমি গত 3 দিন আগে তাকে একটা টেক্সট মেসেজ দিই, মানে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমি একটা মেসেজে জানতে চাই যে আপনার যে পুলিশি আইন, সেই আইন অনুযায়ী প্রেসের সামনে কথা বলতে পারে শুধু এসপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যেও বা 2 জন, এসপি এবং এএসপি কথা বলতে পারেন। তো গোপাল কর্মকার যিনি আমার সম্বন্ধে এই কথাগুলো বলেছেন, তার বলার প্রথম হচ্ছে যে আইনগতভাবে তার বলার এখতিয়ার আছে কিনা, এটা একটা কোশ্চেন। সেকেন্ডলি হচ্ছে বললেও সে কত পর্যন্ত ডিসক্লোজ করতে পারবে সেটা একটা ব্যাপার। তদন্ত হয়ে গিয়ে আপনারা যদি এই ধরনের কোনো সত্যতা পান, প্রমাণ পান, সেটা তখন আপনারা প্রেসকে জানাইতে পারেন যে তার এটা সত্যতা পাওয়া গেছে, হেনা-তেনা। অভিযোগটা অভিযোগ আকারেই থাকবে। কিন্তু এখানে আমাকে দমানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছে। এই দমানোর আগে আমার যতগুলো ফেসবুক ছিল সেগুলো তো আমার ধরেন ডিঅ্যাক্টিভ হয়ে যায় কিছুদিন পর পর। আমার যারা অনুসারী ছিলেন, যারা আমার ফলোয়ার ছিলেন, তারা তো নিশ্চয়ই এগুলো দেখছেন। এবং আমি গা ঢাকা দেওয়া মানুষ না, আমি ওই এলাকার মানুষ এবং আমাকে চেনে জানে নিজ এলাকার বহু মানুষ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি ওখানকার পার্মানেন্ট মানুষ, মেহেরপুর জেলা শহরে। এবং যাদের বিরুদ্ধে আমি কথাবার্তা বলেছি এরা সমাজের যে কী ধরনের খারাপ লোক এবং কেন আমি তাদেরকে খারাপ বলছি, এই বিষয় নিয়ে মেহেরপুর জেলার যারা সিনিয়র সিটিজেন আছে, যারা আমার বয়সী ইভেন আছেন, তারা কেউ একজনও বলতে পারবেন না যে একটি কথা ভুল বা মিথ্যা আমি বলেছি। ভুল মিথ্যা বলার আমার কোনো প্রয়োজন পড়ে না, এটার আমার কোনো দায়বদ্ধতাও নেই মেহেরপুর মানুষের কাছে। কিন্তু আমি যেহেতু ওই এলাকায় থাকি, একটা ন্যাক্কারজনক ঘটনা কেন্দ্র এবং মেহেরপুরে কিছু সুবিধাবাদী মানুষজনের কারণে একটা জেলা ধ্বংস হয়ে গেছে এবং একটা জেলাতে আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদের জেলাতে মাদকের ব্যাপক প্রসার, আপনার অনলাইন জুয়া, সেটা তো অনেক খেলোয়াড় অনলাইন জুয়ার সাথে জড়িত। আবার হচ্ছে আপনার দেহ ব্যবসা, প্লাস হচ্ছে আপনার ব্ল্যাক বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায়, এটাকে আসলে বলা হয় হচ্ছে আপনার কি চোরাকারবারির সংখ্যা অসংখ্য এবং অসৎ উপায়ে বহুত মানুষ মানে জিরো থেকে হিরো বনে গেছে। এটা সোসাইটির চোখে লাগে যখন একজন মানুষকে দেখবেন যে আপনার তার কিছুই ছিল না, 2 মাস 6 মাসের ভিতরে সে ঘর বাড়ি বানায় ফেলছে, সে বিদেশ থাকে না, কোথাও থাকে না, কোনো ব্যবসা বাণিজ্য করে না, তাহলে সেইভাবে সন্দেহ পোষণ করে। তো আমাদের আইনের যারা ছিলেন তারা আইনের দোহাই দিয়ে বহুত কথা শোনাইছেন, আমি সেগুলো শুনতে বাধ্য, কারণ আইন নেই তো আপনি ধরবেন কাকে।
তো আমি ওই জায়গা থেকে সরে এসেছি। অনলাইন ক্যাসিনো হলো কি, বেশ্যাবৃত্তি হলো, মেহেরপুরে গিয়ে হলো, এটা আমার জানানোর দরকার। মেহেরপুরবাসীকে আমি তথ্য প্রমাণ দিয়ে জানাই দিছি। এইটাই ছিল আমার কাজ। এরপরে আমার উপরে যে খড়গ নেমে আসলো সেটা আসলে আমি খড়গ মনে করি না। এটা মেহেরপুরের অনেক মানুষ এই জিনিসটাকে মনে করতে পারে না। আমি একটু তেড়া টাইপের লোক, ঘাড় তেড়া টাইপের লোক, এবং আমি এর শেষ না দেখে কোনোদিনই ছাড়ব না। যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে সেই সৌভাগ্য দেন, বেঁচে থাকার মতো সৌভাগ্য, তাহলে এর আমি পোস্টমর্টেম করেই ছাড়ব। অলরেডি আমি এটার পোস্টমর্টেম যেটা করছি সেটা হচ্ছে যে আমার নামে কোনো অভিযোগ জমা হয়নি। দ্বিতীয়ত, অভিযোগ জমা এমনভাবে হয়েছে, বলা হয়েছে যে অভিযোগের পরে আমার আর ছাড় নেই, আমি কোটি কোটি মানে ডলার, পাউন্ড এগুলো তাদের কাছ থেকে নিছি। কিন্তু মেহেরপুরে সর্বাধিক যাদের বিরুদ্ধে আমি কথা বলেছি, বিশেষ করে অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী, যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত, জড়িত, এবং যাদের গণমাধ্যমে অসংখ্যবার তাদের নামে খবর এসছে, তাদের একজনও এই কাজটা করেনি। তাদের বিরুদ্ধে বলেছি, তারা তো অস্বীকার করেনি। অনেকে তো আমার কাছে এসে স্বীকারও করছেন যে হ্যাঁ ভাই, আমি এটা করি, এটা আমি করতে চাই না। অনেকে আমাকে বলছেন না ভাই করিনি, এটা ভুল। ঠিক আছে, ওই পর্যন্তই। কিন্তু তারা তাদের নাম যে শুধু আমি একা উচ্চারণ করছি তা না, তাদের নামটা এসছে গণমাধ্যমে। আমি গণমাধ্যম থেকে জানছি, আমি আগাম কোনো কিছু জানি নাই। তো আমার জানার আগে গণমাধ্যমের কর্মীরা জানতো। তো তারা 4 জনের নাম দিছে, 6 জনকে হিরো বানায় দিছে মেহেরপুরে, বা ক্রিমিনাল বানায় দিছে। হ্যাঁ, সেই 4 জনের কিন্তু কিছুই হয়নি। এক হচ্ছে কিছু হয়নি, আরও অসংখ্য জনের নাম, আশেপাশের নাম তারা বলে না। এবং আমি সর্বশেষ 2 দিন আগে জানতে পারলাম, 2 দিন আগে, যেটা আমি আসলে জানার আকাঙ্ক্ষা রাখতাম না, চিন্তা করতাম না। আমি এদের ভিতরে 2 জনের নাম খুব বেশি করে বলতাম। একটা হচ্ছে যে টিটিস, আর একটা হচ্ছে যে আপনার সুজন শেখ। এই 2 জনের ব্যাপারে আমার কাছে কিছু তথ্য প্রমাণ এসছিল। আমি তাদের নামগুলো বারবার উচ্চারণ করছি, এবং আমি না, অনেকেই সোশ্যাল মিডিয়াতে উচ্চারণ করছেন। এটা হচ্ছে মেহেরপুর সদরের। মেহেরপুর সদরে আরও আছে, আরও অনেকেই আছে। আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে, 2-4 জনকে চিনি। আমি ব্যক্তিগতভাবে এদের আর নাম করতে চাই না। কারণ এরা কি কাজ করছে, এদের আইন গিয়ে ধরুক গা। আমি তার সাথে শত্রুতা করে কোনো লাভ নেই। ওটা গণমাধ্যমের কাজ, গণমাধ্যম করুন। গণমাধ্যম তখনই করে যখন তারা টাকা পয়সা পায় না, তাদের নামটা লিখে দেয়। এবং আমি দেখলাম ওই যে যিনি আমার নামে সংবাদ প্রকাশের, সেই গণমাধ্যম কর্মী ওই টিটিসের কাছ থেকে কোর্টে গিয়ে আপনার রেস্টুরেন্টে তার পয়সায় সিঙ্গাড়া খাবেন, চা খাবেন, এইগুলো করেন। এটা আমার কাছে রেকর্ডেড তথ্য আছে। তো এই হচ্ছে মেহেরপুরের গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীরা। আজকে সাংবাদিকরা বলছেন যে চাঁদাবাজি, হ্যানা ত্যানা। ভাই, আমি টু বি অনেস্ট, আমি যদি মেহেরপুরে থাকতাম, আমি ইচ অ্যান্ড এভরি অফিসে যাইতাম, সরকারি অফিসে। আমি তাদের কাছে থেকেই আমি বিপুল পরিমাণ তথ্য নিয়ে আসতে পারতাম, কে বা কারা চাঁদা নেয়, বা কারা চাঁদা নেওয়ার পরে সংবাদ গণমাধ্যমে প্রকাশ করে না। এটা একটা, কেউ যদি বলে আমি সাধু, এই জিনিসটা তো বলাই তাদের ঠিক না। তারপরে তারা সমালোচনা করছেন তাদের নিজের ফেসবুকে এই ঘটনাকে কেন্দ্র করে। এটা ভালো, কিন্তু এখানেও কিছু স্বার্থ আছে। আমি সেসব স্বার্থ নিয়ে পরে একদিন আপনাদের সামনে এসে আলাপ করব। এই চক্রটাকে আমি ধরতে পারছি। এদের যখন নিজের স্বার্থে ঘায় লাগে, তখন এরা আমার পক্ষ, মানে আমার তো পক্ষ নেবে না, আমার তো কোনো পক্ষ নেই। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো পক্ষ নিয়ে কথা কোনোদিনই বলিনি। আমি সবাইকে নিয়ে কথা বলেছি, এবং সংবাদে ওইটাও লেখা আছে যে আমি আদালত, পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, হানা টানা থেকে চেয়ারম্যান, মন্ত্রী, সবার নামে কথা বলেছি। এবং সবার নামে কথা বলেছি, আমার বিরুদ্ধে এসে কেউ কোনো সাধারণ পাবলিক যারা, তারা একটার লাইনও লেখেননি। তারা জানেন যে একটা কথাও মিথ্যা না। যাই হোক, সত্য মিথ্যার বিচার জনগণ করবে দেশের, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমার নামে যে সংবাদ প্রকাশ হলো, আমি তো নিজে দাবি করছি যে এইটার ইনভেস্টিগেশন হোক। কারণ আমি দেখতে চাই তো তারা কীভাবে বানায়, প্রক্রিয়াটা কী তাদের, হ্যাঁ, মানুষকে বাটে ফেলার প্রক্রিয়াটা কী, এটা একটু দেখে নিই, তাই না? আমি তো থাকি দেশের বাইরে, আমাকে তো আর পুলিশ এসে চাইলেই ধরতে পারছে না। তো আমি দেখি তারা কি করে। আমার ওসি ফোন ধরে না, মেসেজ দিলে সে মেসেজ সিন করে, কিন্তু কোনো অ্যান্সার করে না। এসপি মহোদয়কে মেসেজ দিলাম 2 দিন আগে, তারপরেও তিনি কোনো রেসপন্স করেন না। তারপরে হচ্ছে আপনার যিনি গোপাল কর্মকার, যিনি এই স্টেটমেন্ট দিয়েছিলেন, যার দেওয়ার এখতিয়ার নেই, সেটা নিয়ে আমি চ্যালেঞ্জ করছি। তারই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে যেটা বুঝি আমরা, মেহেরপুর এসপি মাকসুদা খানমের কাছে, যে আপনি এই ব্যাপারে কি স্টেপ নিছেন,
গণমাধ্যমে তো আপনি কথা বলার অধিকার রাখেন এবং আপনার নিচে যিনি এএসপি আছেন তিনি রাখেন, এবং আপনার অনুমতি সাপেক্ষে অন্যজন বলতে পারে। যেমন একটা প্রেস কনফারেন্সে ওরা একজন মুখপাত্র থাকে, তিনি এসব কথাবার্তা বলেন। তো গোপাল কর্মকার তো মুখপাত্র না, তাহলে গোপাল কর্মকার কি আসলেই কথাটা বলছিল? এইটা জানার জন্য আমি গোপাল কর্মকারকে বহুবার মেসেজ দিয়েছি, সেগুলো আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড রেখে দিই। তো তিনি কোনো জবাব দেননি। পরবর্তীতে আমি জানতে পারছি তিনি ভয় পান আমাকে। আমি বললাম, আমাকে ভয় পাইতে হবে কেন? আপনি একটা কথা বলবেন যে এই স্টেটমেন্ট আমি দিচ্ছি, দ্যাটস ইট। আর আপনি না দিলে বলবেন যে আমি দিই নাই, দ্যাটস ইট। আমি তো এই ইয়েস এবং নোর ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইলাম, তো আপনারা সেটা আমাকে দিলেন না। এখন সংবাদ ভাসছে অনলাইন, যেহেতু ওদের ওইটা ভাসতে থাকবে, মানুষ বিভিন্ন সময় এসে দিগ্ভ্রান্ত হয়ে যাবে। কিন্তু আমি তো মানুষের ভুল কি সত্য কি মিথ্যা সেটা তো আমার উপরে যেহেতু অভিযোগ, সুতরাং আমাকেই তো মানুষকে বলতে হবে। এবং আমি ওই যারা এইটাকে মনে করেন এবং যারা জানেন তারা তো জানেন, যারা বিশ্বাস করেননি তারা তো করেননি, যারা বিশ্বাসও করছেন তাদেরকেও আমি বলবো যে আপনাদের বিশ্বাস করা না করার ব্যাপারে আমার তো কোনো হাত নেই। কিন্তু আপনি যদি বিশ্বাস করে থাকেন, আপনি এটাও নিশ্চয়ই জানতে চাইবেন যে ওই তথ্য প্রমাণ যেগুলো দেওয়া হয়েছে ওগুলো কই, ওর আউটপুট কই, ওগুলার মানে আপনার রেজাল্টটা কী, রেজাল্টটা জানার জন্য আপনারা চাপ সৃষ্টি করতে পারেন। কিন্তু আপনার এই কাজে যাবেন না, কিন্তু ওই মনে মনে মন কলা খাবেন আর কি, এটাও আমি জানি। এই জন্য আমি এলাকার বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দিচ্ছি। আমি খালি দেখছি, অবজার্ভ করছি যে আপনারা কতটা সুখে শান্তিতে থাকতে পারেন। আমি যাদেরকে চিনাই দিছি, আমার বাইরে গিয়ে আপনি কোনো নতুন মানুষ চিনাই কেউ দেবে না। এটা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সেই শক্তি, সামর্থ্য এবং মনোবল কোনোটাই নেই তাদের। নৈতিকভাবে তারা একেবারেই ধ্বংস হয়ে গেছে। তো এখন এই ছিল পরিস্থিতি। আরও একটা সংবাদ হয়েছে কি, যে মেহেরপুরে আপনার যে সংবাদটা প্রকাশ করছে না, কারণ ওরা তো একই গ্রুপটা তো একই, অথবা ওদের মানে সমস্যা তৈরি হবে যদি ওদের নামে কোনো কথা বলে। আমি সেটাও বলে রাখছি, সেই গ্রুপটায় যারা আপনার আপনার মেহেরপুরে হোটেল আটলান্টিকার কাহিনী ঘটাইছে, তারাই তাদের সংঘবদ্ধ দল, ওই মেয়েগুলাই আপনার কোর্টে যায় এবং কোর্টে তারা নানা রকম অস্থিরতা তৈরি করে। এর আগে তো একটা কোর্ট প্রাঙ্গণে স্যান্ডেল দিয়ে একটা ঘটানো হয়েছে, যিনি সাক্ষী দিতে এসেছিলেন সেই ডিবি আশরাফ, তার সাথে তিনি তো অভিযোগ করেননি, কারণ ডিবি আশরাফ প্রচুর পরিমাণে ওইসব মেয়েদের কাছ থেকে মামলা থেকে বাঁচানোর জন্য টাকা পয়সা নিচ্ছেন, হ্যাঁ, তাদের সাথে আপনার করছেন, অনেক কিছু করছেন এবং ভোগ করছেন মেয়েদেরকে, সেগুলো আমি কিন্তু প্রকাশ করে দিয়েছিলাম। তো তারা নাই এখনও। তো সেইটা একটা ব্যাপার, এবং ওই চক্রটাই এখন আপনার কোর্টে আপনার দখলদারিত্ব শুরু করে দিয়েছে। সেই সাংবাদিক আছে একজন, আর এই সাংবাদিক আছে, উকিল আছে একজন, এবং আপনার নাম আমি এখন আর উচ্চারণ করছি না, নাম আমি ঠিক পাকাপোক্তভাবে উচ্চারণ করব। এবং আমিও দেখছি, মানে আমার খুব দেখার ইচ্ছা ওদের দৌড় কদ্দূর পর্যন্ত আছে। তো ওই দুইজন ব্যক্তি এবং এই মেয়েরা কি হয়েছে, একটা মামলা, পারিবারিক একটা মামলায়, সেই মামলাতে কোর্টের যিনি বিচারক, সিনিয়র কি একজন জজ আছেন, আচ্ছা নামটা মনে আসছে না আমার, উনি একটি মামলার ব্যাপারে ব্যক্তিগত ইন্টারেস্ট দেখাচ্ছেন বলেই অনেকে মনে করছেন। সেটা হচ্ছে যে মামলাটা পারিবারিক একটা মামলা, সেই মামলাতে হাইকোর্ট থেকে যিনি ভুক্তভোগী তিনি একটি জামিননামা নিয়ে আসেন এবং 6 মাসের তাকে সময় দেওয়া হয়। হাইকোর্ট, উচ্চ আদালত তাকে 6 মাসের সময় দিচ্ছে। 6 মাসের ভিতরে তিনি ওই দফারফা করবেন ওই টাকাটা দিয়ে, 5 লক্ষ টাকা। সেই ব্যক্তির নামে তিনি মানে আদালতকে অবমাননা, তো আমরা কিছু বললে অবমাননা হয়ে যায়, আর উনি নিজেই অবমাননা করছেন। এই কারণে হাইকোর্ট তাকে ডাক দিছে। হাইকোর্ট ডাক দিছে যে হাইকোর্টের রায়কে কিভাবে তারা ভায়োলেট করে নিজে রায় দিয়ে দিছে আপনার গ্রেপ্তারি পরোয়ানা। ওই ব্যক্তি তো দৌড়ায় বেড়ায়, তার 6 মাস আদালত, এর আবার একদিকে উচ্চ আদালতের রায় আছে যে 6 মাসের ভিতরে টাকা পয়সা দিয়ে এই মামলা দফারফা করবে। তো তিনি কোত্থেকে টাকা দেবেন? তিনি তো তাকে তো আপনার হেনস্থা করছে একজন উকিল এবং একজন সাংবাদিক ওখানেও আছেন, এবং যে মহিলা, সেই মহিলা হচ্ছে যে এই সন্ধ্যা মানে সেই ছন্দা, যিনি সব জায়গাতেই মাতব্বরি করে বেড়াতে পারতেন। তাহলে তার পাওয়ারটা কোথায়? তার পাওয়ারটা আসলে হচ্ছে যে তার কাছে যে বস্তু আছে,
এই বস্তুটা দিয়ে আমাদের দেশের যে অনৈতিকতা এমন এক পর্যায়ে গেছে, সেটা বিচারক থেকে বলেন আর মানে বিচারকও তো মানুষ, তারও তো আছে, তাই না? সব জায়গাতেই ওই নারীর একটা কেলেঙ্কারি আছে এবং এই কেলেঙ্কারিতে বশবর্তী হয়ে তারা ওই নারীদের ওই কথা শুনতে থাকেন। আমি আগেও একবার একটা বিষয় নিয়ে বেশ তোলপাড় তুলেছিলাম এবং সেটা কাজ হয়েছে। সে ব্যাপারে আমি এই সোশ্যাল মিডিয়াতে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, আমার কথা প্রায় 25 মিনিটের বেশি হয়ে গেল। আমি আরও আপনাদের সামনে এসে কথা বলবো। আমার একটু সময় লাগবে। এরপরে আমাকে গুছায়ে বলতে হবে আরও কোন কোন পয়েন্টে আজকে বললাম এটা আমি আবার শুনবো। শোনার পরে আমি আপনাদেরকে কিছু তথ্য আবারও দেব, যেটা আপনাদের জানা থাকলো আর কি। মানে আপনারা যা দেখছেন, আপনাদেরকে যা দেখানো হচ্ছে সব যে সত্য নয়। অনেক জিনিস আছে মিথ্যা, বা অনেক সত্য জিনিস আপনাদের সামনে কখনো আনা হয় না, আনার মতো সাহসও কারোর নেই। তো আমি এ ব্যাপারে পরে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আপাতত আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।